একটানা কথা বলে বুড়ো থামল। একভাবে কথা বলতে বলতে তার গলা যেন শুকিয়ে গিয়েছিল। মুকুন্দবাবু একভাবে শুনছিলেন। তিনি এবার ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখলেন। চারিদিকে কুয়াশা যেন খুব গাঢ় হয়ে দেখা দিয়েছে। এমন সময় তিনি দেখলেন একটা ছায়া কিছু দূরে গাছের আড়াল থেকে তাদেরকেই দেখছে। ওটা কে? ওটা কে? কে? কে ওখানে? ও ও ও কিছু না, ও কিছু না। ও আপনারই মতন বুড়োর কথা শুনতে এসেছে। ও ও কিছু না। ওদিকে ওদিকে তাকাবেন না। তাকালেই ভয় করবে। কি দরকার ওদিকে ওদিকে তাকাবেন না। হ্যাঁ, ও কিছু না, ভয় পাবেন না, বাকিটা বলি শোনেন। মুকুন্দবাবু ভয়ে ভয়ে বটাবুড়োর দিকে তাকালেন। বটাবুড়ো তখন আবার বলতে শুরু করেছে। এরপর দুদিন কেটে গেছিল। আমরা জঙ্গলে যাওয়া শুরু করে দিয়েছিলাম, কিন্তু সেই লাল গাছখানার কোনো হদিশই পাচ্ছিলাম না। রোজ আমরা জঙ্গল যাত্রা করতাম আর সাধারণ ছোটখাটো গাছ কেটে বাড়ি ফিরতাম। একদিন বেলা তখন প্রায় পড়ে এসেছে। আমরা কাঠ কেটে বাড়ি ফিরছি। সব্বার মাথায় বড় বড় কাঠের বোঝা। সারা জঙ্গলটা কেমন যেন একটা নরম হলদে আর লালচে আভায় ভরে আছে। গাছের গায়ে আলো পড়ে কেমন যেন পিছলে যাচ্ছে। সে দৃশ্য আজও আমার চোখে ভাসে। যাই হোক, সবাই হাঁটছি, হঠাৎ মহিমটা থমকে গেল। কি হলো রে, দাঁড়িয়ে গেলি কেন হঠাৎ? কিছু দেখলি নাকি? হ্যাঁ, ওই 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 যে ওই 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 দেখো ওইদিকে। ওইটাই ওইটাই বোধহয় সেই গাছটা। দেখো দেখো। মহিমের কথায় আমরা সবাই সেদিকে চোখ রাখলাম। সত্যি, কালচে গাছের কাণ্ডের মাঝে হঠাৎই যেন একটা লাল দেওয়াল খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশা কোল হয়ে ঘিরে রেখেছে সেই জায়গাটাকে। কোনো কথা না বলে আমরা সবাই এগিয়ে গিয়ে দাঁড়ালাম গাছটার সামনে। সামনে গিয়ে আরো যেন বিস্ময় বাড়ল আমাদের। গাছ নয়, সে যেন এক আদিম দৈত্যের পা। বেড় দিয়ে ধরতে গেলেও প্রায় ৬-৭ জন জোয়ান লোককে দুহাত ছড়িয়ে দাঁড়াতে হয়, এমনই বিশাল তার আকার। ও বটাদা, আমি আমি যেদিন প্রথম এই গাছটা দেখেছিলাম তখন এর আকৃতি কিন্তু এত বিশাল ছিল না গো। মাত্র কয়েকদিনেই কি কোনো গাছে এত বড় হতে পারে? মহিমের কথায় আমরা কাঠের বোঝা সব নামালাম আর বেশ কিছুক্ষণ অবাক হয়ে দেখতে লাগলাম গাছটাকে। দাঁড়া, এই গাছ চন্দন কাঠ হতেই পারে না। আমার মনে হয় এটা অন্যরকমই কোনো গাছ। আর এত বড় গাছ এত সহজে কেটে নিয়ে যাওয়া সম্ভব নয়। তার থেকে কয়েকটা টুকরো কেটে নিয়ে হাটে মহাজনকে দেখাই। যদি দামি কিছু হয় তখন না হয় বাকিটা কেটে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, বটাদা কথাটা ভুল বলেনি। দাঁড়াও, আমি কেটে আনি। না, থাম, আমি যাচ্ছি। কথাটা বলে আমি এগিয়ে গিয়ে দাঁড়ালাম গাছটার সামনে। বললে বিশ্বাস করবেন না বাবু, গাছের গা থেকে কেমন যেন গরম আভা বের হচ্ছে, সেটাই মনে হলো আমার। আমি সতর্ক চোখে চারিদিক দেখে নিয়ে কুড়োল তুললাম মাথার ওপর। শক্ত হাতে ঝপাঝপ কোপ মারতে লাগলাম গাছের গোড়ায়। কয়েকটা কোপ পড়তেই অবাক করা দৃশ্য দেখলাম। গাছের গা দিয়ে কাটা জায়গা থেকে লাল রক্তের মতো তরল ঝরতে লাগলো। দেখেও গা যেন শিরশিরিয়ে উঠল সবার। এ কি অনাসৃষ্টি কাণ্ড! আমি আবার ঝপাঝপ করে কোপ বসালাম, আর একটা টুকরো কাঠ ঝপ করে খসে পড়লো ঠিক আমার পায়ের কাছে। এই তো, একটা বেশ ভালো বড় টুকরো কেটে পড়েছে। এই, তুলে নে এটা। তারপর এত দূর কথাটা বলার পরেই হঠাৎ কি যেন একটা এসে আঁচড় মারলো আমার ঠিক মুখের ওপর। দু হাতে মুখটা চেপে বসে পড়েছিলাম আমি। জ্বলে যাচ্ছিল আমার মুখ। বাকি সবাইও ভয়ে ভয়ে চারিদিকে দেখছিল। ও বটাদা, বটাদা, তুমি তুমি ঠিক আছো তো? ও বটাদা। মহিমের কথাটা শেষ হবার আগেই একটা কিছু যেন লাফিয়ে এসে পড়লো তার ওপর। একটা প্রবল চিৎকার শোনা গেল। আমরা সবাই হতবাক হয়ে দেখলাম একটা কালো ছায়া মহিমকে চেপে ধরেছে মাটিতে। জল জলে চোখে সে দেখছিল আমাদেরকেই। আমি ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম বাকিদের কাছে গিয়ে। সারা মুখ আমার রক্তে ভরে উঠেছিল তখন। কালো ভয়ানক ছায়াটা একটা হাত তুলে ধারালো নখ বসিয়ে দিয়েছিল মহিমের ঘাড়ের ওপর। একটা প্রবল চিৎকার করে মহিম একেবারে স্থির হয়ে গিয়েছিল। পালাও বটাদা, পালাও পালাও এখান থেকে বটাদা, পালাও। কথাটা বলে নেতুয়া দৌড় দিল উল্টো দিকে, আর তার ঠিক পিছনে আমরাও দৌড়তে শুরু করলাম। গাছের মাঝখান দিয়ে আমরা প্রাণের ভয়ে দৌড়ে যাচ্ছিলাম। কোথায় যে যাচ্ছি তা কেউ জানে না। হঠাৎ আবার একটা প্রবল চিৎকারে
চমকে তাকিয়ে দেখি কালো ছায়াটা এসে আছড়ে পড়েছিল এবার বল্লুর ওপর। দৌড়তে দৌড়তেই বল্লুরও মরণ চিৎকার শুনতে পেলাম আমরা। শুধু নেতুয়া আর আমি ঝোপঝাড় ভেঙে দৌড়চ্ছিলাম। তখন কি ভয়ানক শক্তি যে আমাদের পিছনে পড়েছিল আমরা কিছুই বুঝিনি। দৌড়তে দৌড়তে আমরা প্রায় জঙ্গলের প্রান্তেই এসে পড়েছিলাম। আর একটু যেতে পারলেই বেঁচে যেতাম, কিন্তু আবার এক ধাক্কায় আমরা ছিটকে পড়লাম জঙ্গলের শুকনো পাতার ওপর। আমার মাথাটা এমনি ঘুরছিল। পড়ে গিয়ে এবার যেন চেতনা শূন্য হতে বসেছিল আমার। আধবোঝা চোখে আমি দেখলাম কালো ছায়াটা দু হাতে চেপে ধরেছে নেতুয়ার গলা। নেতুয়া ছটপট করতে করতে একেবারে পাথরের মতো স্থির হয়ে গেল। নেতুয়াকে শেষ করে ছায়াটা উঠে দাঁড়ালো। এবার তাকে দেখলাম আমি। কালো ধোঁয়া দিয়ে তৈরি তার দেহ, বিশাল চেহারা তার, দু চোখে তার হিংসা ভরা দৃষ্টি। আমি ভয়ে ভয়ে একটা হাত তুলে ধরেছিলাম তার দিকে। প্রাণের আকুতি জানালাম নির্বাক স্বরে। করুণ গলার স্বর যেন হারিয়ে গিয়েছিল আমার। আমায় ছেড়ে দাও দয়া করে, কে তুমি? ছেড়ে দাও আমায়। কালো ছায়াটা হাওয়ার বেগে আমার প্রায় সামনে এসে দাঁড়ালো। মাটি আর কাঠ মেশানো একটা অদ্ভুত গন্ধে দম বন্ধ হয়ে এলো আমার। তুই জানিস তুই কি করেছিস? এই জঙ্গল, এই গাছ সব আমার। আমার হাতেই এই জঙ্গল সৃষ্টি। আজ থেকে 300 বছর আগে আমি এই জঙ্গলের প্রতিটা গাছ নিজের হাতে বসিয়েছিলাম। এই জঙ্গলে বহু মানুষ তাদের দরকার মেটাতে আসে। আমি তাদের কোনো ক্ষতি করি না, কিন্তু তোরা লোভী। দরকারের থেকেও বেশি গাছ কেটে জঙ্গল নষ্ট করছিস তোরা। তাই তোদের শাস্তি দেওয়াটা খুব দরকার ছিল। আমি তোকে অভিশাপ দিলাম, এই জঙ্গল ছেড়ে আর কোনোদিনও তুই কোথাও যেতে পারবি না। এই জঙ্গল ছাড়ার চেষ্টা করলেই তোর ভয়ানক মৃত্যু হবে। এই কথাটা পর্যন্তই শুনতে পেয়েছিলাম আমি। সেই ছায়ামূর্তিটা ভয়ানক রাগে আস্ফালন করেছিল অনেকক্ষণ। আমার ততক্ষণে দু চোখ বন্ধ হয়ে গিয়েছিল। চারিদিকে অন্ধকার নেমে গিয়েছিল। তারপর যে কি ঘটেছিল আমার এখন আর কিছুই মনে নেই। একটানা কথাগুলো শুনছিলেন মুকুন্দবাবু। ঘনাও হতবাক হয়ে শুনছিল সবকিছু। যদিও এই গল্প বটাবুড়োর মুখে সে বহুবার শুনেছে। বটাবুড়ো কেমন যেন কাটা ঝোপের মতো বসেছিল আগুনের ঠিক উল্টো দিকে। দু চোখে তার শূন্য দৃষ্টি। বাহ, গল্পটা বেশ। আমি বেশ মশলা দিয়ে লিখতে পারবো। আর এসব আজগুবি গল্পের কাটতিও খুব ভালো। গল্প না, এটা কোনো গল্প নয়। যাই হোক, যা আপনার ভালো মনে হয় লিখবেন আর ছাপবেন। আমার যা বলার আমি বলে দিয়েছি। এবার চলেন, আপনাদের জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে আসি। রাত হয়েছে, আপনারা একা যেতে পারবেন না। বটাবুড়ো কথাটা বলে উঠে দাঁড়ালো। মুকুন্দবাবু আর ঘনাও উঠে দাঁড়ালো। এতক্ষণ গাছের আড়ালে যে কালো ছায়াটা দেখতে পাচ্ছিলেন মুকুন্দবাবু, এখন আর সেখানে কেউ নেই। শুধু ধোয়ার মতো কুয়াশা পাক খাচ্ছে এদিক ওদিক। বটাবুড়োর পেছন পেছন ঘনা আর মুকুন্দবাবু হেঁটে চললেন জঙ্গলের বাইরের দিকে। সত্যি, নীল তমালের জঙ্গল রহস্যময়। কারণ কোনো ঝিঁঝির ডাক নেই এ জঙ্গলে। শীতকাল হলেও কোনো গাছের পাতা নড়ছে না। সম্পূর্ণ জঙ্গলটাতে কোনো বন্যপ্রাণীর শব্দ শোনা যায় না। একেবারে মৃত্যুর মতো নিস্তব্ধতা এই জঙ্গলে। হাঁটতে হাঁটতে মুকুন্দবাবুর বারবার মনে হচ্ছিল কেউ যেন তাদের পেছন পেছন আসছে। গাছের ফাঁক দিয়ে এদিক ওদিক হঠাৎ করেই ছায়ার মতো কেউ যেন সরে যাচ্ছে। টর্চের আলোয় পথ দেখে হাঁটতে হাঁটতে মুকুন্দবাবু আর ঘনা প্রায় চলেই এসেছিল জঙ্গলের সীমানায়। বটাবুড়ো তাদের পেছনেই ছিল। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে গেল। মুকুন্দবাবু থমকে দাঁড়িয়ে তার মুখের দিকে তাকালো। একে এই অবধি আমার যাত্রাপথ। এরপর আমার যাওয়ার আর কোনো ক্ষমতা নেই বাবু। আমার এই জঙ্গলেই জীবন আটকে গেছে। সেই যে ছায়ার দেওয়া অভিশাপ আমায় বহন করে থাকতে হবে যতদিন আমি বেঁচে থাকব। আগেও বহুবার চেষ্টা করেছি, পারিনি। তাই আর সাহস হয় না। আপনারা যান, মাঝে মাঝে আসবেন। মুকুন্দবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছিলেন বটাবুড়োর মুখের দিকে। 3টে কাটা দাগ তার মুখে। এ দাগ যে কোনো বন্যপ্রাণীর নখের আঁচড় নয় তা দেখলেই বোঝা যায়। হঠাৎ বটাবুড়োর ঠিক পিছনে একটা ছায়ামূর্তিকে দেখতে পেলেন তারা। ছায়ামূর্তিটা জলজলে চোখে গাছের আড়াল থেকে তাদের লক্ষ্য করছে।
যেন ওত পেতে বসে আছে। বটা বুড়ো জঙ্গলের বাইরে পা বাড়াতে চেষ্টা করলেই তাকে শেষ করে দেবে। ঘনা বহুবার এই জঙ্গলে এলেও এই ছায়ামূর্তিকে সেও প্রথমবারই দেখছে। সে শুধু কাঁপা কাঁপা স্বরে বলল, চলেন চলেন বাবু, চলেন চলেন, আমরা আমরা যাই। মুকুন্দবাবু আর ঘনা পায়ে পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন জঙ্গল থেকে। জঙ্গলের বাইরের আবহাওয়া একেবারে স্বাভাবিক। চাপ হয়ে থাকা ভাবটা যেন ঝপ করেই কেটে গেল হঠাৎ। মুকুন্দবাবু হাঁটতে হাঁটতে ঘাড় ফিরিয়ে পিছনে দেখলেন একবার। বটা বুড়ো তখনও তাদের দেখে যাচ্ছিল একভাবে।